আমার চিন্তা যে মা ছেলে ক্লোজ ডোরে কি কথা বলবে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে। আচ্ছা, নামার পর যখন দুজন সামনাসামনি হবে কেমন লাগবে বলেন? অনেক কান্না করবে দুজন, আজকে অনেক কান্না করবে। আর এই কান্না করার পরই না দেখবেন ম্যাডাম সুস্থ হয়ে যাবে। হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি, এই না জগৎ জুড়ি। সুরটা হয় নাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আকাশে যখন ঘুড়ি উড়ে না, মানে গুড্ডি গুড্ডি। আমরা যখন ঢাকায়, আমি ঢাকায় যখন ছিলাম তখন বছরে একটা দিনে না কি জানি ছিল একটা অনুষ্ঠান, এত গুড্ডি উঠতো, হায় হায় মাঞ্জা দেওয়া সুতা, পুরো আকাশ লাল হলুদ সবুজ ভইরা যাইতো পুরো আকাশ। হিথ্রোর বিমানবন্দরটাও কিন্তু ঠিক তেমন। যারা গেছেন তারা একটু আকাশের দিকে তাকায়েন হিথ্রো বিমানবন্দরের উপরে। আমি 20-25 বছর আগের কথা বলতেছি, তখন আমি নিজের চোখে যেটা দেখছি, ভাই সারা আকাশে না ঘুরতেছে প্লেন, একটার পিছনে একটা, বিরাট বড় চক্কর, মানে কয়েক মাইল ধইরা খালি প্লেন আর প্লেন। এই মনে করেন যে আমি, আমার একটু মনে আছে প্রত্যেক 5 মিনিট বা 10 মিনিট পর পর দেখতেছি একটা করে প্লেন নামতেছে আর একটা করে উঠতেছে, ওইদিকে এদিকে নামতেছে ওদিকে উঠতেছে। কত বড় বিমানবন্দরে চিন্তা করেন। আজকে সেখানে তারেক জি ওই আকাশে তাকায় থাকবে, জানেন, ওই প্লেনের দিকে তাকায় থাকবে, কোনটা তার মার প্লেন। হ্যাঁ, ওই প্লেনও কিন্তু ভাবেন না যে ছোটখাটো, ওই যে অ্যাম্বুলেন্স যেটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে কাতার, ছোটখাটো, ওটা ছোটখাটো না, কিন্তু বিশাল আকারের। ওইটা ভিতরে এমন ব্যবস্থা আছে যে ইমার্জেন্সি ওইখানে অপারেশন করতে পারবেন। একটা 7 স্টার হোটেল, বুঝেন তো, কাতারের আমিরের ওইটা পাঠায় দিছে। যাওয়ার পথে দুহাতে কিছুক্ষণ থামবে, আমির সাহেব দেখা করবেন, কাতারের আমির। তারপর এখান থেকে একটু বডি চেক আপ হবে, দেন উড়াল দিবে। ওই যে হিথ্রোর ওই আকাশে সন্তান তাকায় রয়েছে, সন্তান তাকায় রয়েছে। তো আচ্ছা, নামার পর যখন দুজন সামনাসামনি হবে কেমন লাগবে বলেন? অনেক কান্না করবে দুজন, আজকে অনেক কান্না করবে। আর এই কান্না করার পরই না দেখবেন ম্যাডাম সুস্থ হয়ে যাবে। আমি বলে রাখলাম, সন্তান স্পর্শ যখন পাবে না তখনই মা সুস্থ হয়ে যাবে। আহারে, কোকো নাই না, কোকোর বউ কিন্তু সাথে আছে, উনি যাবেন। এবং নিশ্চয়ই কোকোকে নিয়ে আজকে তারা বাসায় যখন ফিরবে কথা হবে ছেলের সঙ্গে মার, কোকোকে নিয়ে, তখনও কান্না হবে। তারপর হয়তো একটা টাইমে ডাক্তার এসে বলবে যে ম্যাডামকে এখন রেস্ট নিতে হবে। আজকে রাত্রে কথা হবে না তেমন কিছু, আজকে রাত্রে কথা হবে না, কারণ অনেক লম্বা জার্নি তো। আর আমি যেটা দেখে আসছি, এইখান থেকে এয়ারপোর্ট পৌঁছাইতে না হলে 2 থেকে 3 ঘন্টা লাগবে। বনানী কবরস্থানে কাকলি দিয়ে বাইরে হবে, যেসব ওয়ার্ডের সামনে দিয়ে উনি যাবেন ওনাদের নেতা কর্মীরা অলরেডি দাঁড়ায় রয়েছে সন্ধ্যা থেকে, মানে সন্ধ্যা হয়নি তখন থেকে দাঁড়ায় আছে, এটা আমার নিজের চোখে দেখা। এইসব পার হয়ে তো যাইতে হবে। যাওয়ার পর ওই যে দোয়া হইয়া দেন লন্ডন, দেন বাসায়, দেন ওই যে বলবে ডাক্তার, ওনার সাথে তো 4 জন ডাক্তার যাচ্ছেন, 2 জন হেল্পিং হ্যান্ড যাচ্ছেন, কোকোর ওয়াইফ আছে, আরো অনেকে থাকবে। আর ওইখানে তো ছেলের বউ, নাতি, এদেরকে দেখার পর সুস্থ হয়ে যাবে। এটা আমার মন বলতেছে, সুস্থ হয়ে যাবে। দেখবেন বাকি চিকিৎসা চলবে এবং উনি সুস্থ হয়ে ফেরত আসবে। কিন্তু মা ছেলের এই কান্নাকাটির পর একটা রাজনৈতিক আলাপ তো হবে, ক্লোজ ডোরে। যেসব আলাপ হোয়াটসঅ্যাপে করা যায় না, মেসেঞ্জারে করা যায় না, এই যে টাচ ফোন, এই ফোনে তো জীবনও করবে না ওনারা কোনো দিন। উনি যাবার আগে 1 কি 2 তারিখে সেনা প্রধান ওয়াকার সাহেব গেছিলেন না, এটা নিয়ে অনেক রকম কথা বলছে। আমি খালি দেখতেছিলাম আর মুচকি হাসতেছিলাম। অনেক রকম কথা বলতেছে যে উনি কেন গেলেন, উনি তো যদি সেনা প্রধান
ছিলেন জিয়া রহমান, ওই হিসাবে যদি যায় থাকেন তাহলে এরশাদ সাহেবের ওয়াইফের ওখানে কেন গেলেন না, এরকম কথাও শুনছি, বুঝছেন। আসলে এই যাওয়াটা সৌজন্য সাক্ষাৎ না, ঠিক এটা সৌজন্য সাক্ষাৎ না। এমন কিছু কথা ছিল, একটা বললাম না একটু আগে, যেটা হোয়াটসঅ্যাপে বলা যাবে না, টাচ ফোনে, মোবাইল, মডার্ন এইসব টেকনোলজি কোনো কিছু ইউজ করে বলা যাবে না, সেটা শুধু ফেস টু ফেস কথা বলতে হবে। সেই কথাগুলো বলতে গেছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। তারপরে ওয়াকার সাহেব ওনার ওয়াইফে নিয়ে গেছেন, ওনারা আর্মি পরিবার, তাই না, একটা আর্মি পরিবার, তো সেটা তো একটা ব্যাপার আছেই। একজনে একজনকে চিনে, শ্রদ্ধা করে, 3 বারের প্রধানমন্ত্রী, 2 বার তো 10 বছর তো মনে করেন উনি প্রধানমন্ত্রী ছিলেন, আরেকবার হয়তো অল্প কিছুদিন ছিলেন, কিন্তু 3 বারের প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে দেখা করবেন সৌজন্যমূলক, এটা ঠিক আছে। কিন্তু এমন কোনো কথা বলা হয়েছে ওইখানে, এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে কথাগুলা তারেক সাহেবকে বলতে চাচ্ছেন, কেউ না কেউ তারেক সাহেবের কাছে পৌঁছাইতে চাচ্ছেন মার মাধ্যমে। মাকে বলছে যে মা, এই ব্যাপার আপনার সন্তানকে একটু বোঝাবেন, কিন্তু সেই ব্যাপারটা কি, এইটা একটু ভাবনার ব্যাপার। অন্য কিছু ভাবনার মধ্যে আমার মাথায় নাই। আমার চিন্তা যে মা ছেলে ক্লোজ ডোরে কি কথা বলবে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে। বিএনপি কিছু তো ভুল করছে, এটা তারেক জিয়া সাহেবের বক্তব্যতেই বোঝা যায়। নাহলে উনি কেন শাসন করবেন, উনি কেন বহিষ্কার করবেন ওনার দলের কর্মীকে 5 আগস্টের পরে? যাদের কেউ বহিষ্কার করছেন তারা নিশ্চয়ই অপরাধ করছে, তার মানে উনি অপরাধ মেনে নিবে না, এবং উনি উল্টাপাল্টা বক্তব্য মেনে নিবে না। এমনকি উনি এই যে 5 আগস্টের যে আন্দোলন হইল, যে অভ্যুত্থান হইল, এটার পক্ষে থাকবেন। প্রথমেই তো বলছে ডক্টর ইউনূস স্যারকে উনি সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন, কিন্তু ঠিক ওই জায়গাটার থেকে কিছুটা হইলেও তো সরে আসছে, তাই না ওনারা? এই ব্যাপারটাই আলোচনা হবে। সে ব্যাপারটা কি, আমি আমার ক্ষুদ্র ব্রেনে যেটুকু মনে হয় সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। এটা কোনো অফিসিয়াল কথাবার্তা না। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সারা পৃথিবীতে একজন ব্যক্তিত্ব, তো না, উনি নোবেল পাইছেন, এবং সারা পৃথিবীর গণ্যমান্য যারা আছেন সবাই ওনাকে চিনেন। এক কথায় অনেক বড় বড় দেশ কোন রকম অর্থনৈতিক সমস্যায় পড়লে চিন্তা ভাবনার দিক থেকে, ক্যাশ না আর কি, চিন্তা ভাবনার দিক থেকে বুদ্ধি পরামর্শ লাগলে ওনাকে নিয়ে যান, বুঝছেন, এবং বিরাট অঙ্কের টাকা সম্মানী দিয়ে নিয়ে যান, এবং ওইসব সমস্যা উনি সমাধান করে আসেন। সেই মানুষটি আমাদের দেশের প্রধান। উনি কি ওই যে প্যারিস থেকে চলে আইছে, ছাত্র জনতা ডাকছে আর চলে আইছে, আইসা একটা নির্বাচন দিয়া চলে গেল? এটা ওনার কি লাভ হইল, ওনার কি সুনাম হইল? এতে এই কাজটা তো যে কারো দিনই করা যাইতো, যে কেউ করতে পারে না ভাই এই কাজটা। মনে করেন এই কাজটা যদি আমাদের মির্জা ফখরুল সাহেবকে আমরা দিতাম, যে আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন সরকার হন, প্রধান হন, ধরে আচ্ছা ওনাকে দিলাম না, ফ্রি যারা আছে, মনে করেন গোলাম মাওলা রনিকি সাহেবকে যদি দিতাম, উনি তো এখন বর্তমানে কোনো রাজনীতির সাথে জড়িত না, নিরপেক্ষ, ওনাকে দিতাম, উনি কি পারতো না? রাষ্ট্র চালানো তো ভাই এমন কোনো ব্যাপার নেই, এমন কোনো স্কুল কলেজ নাই যে ওইখানে ট্রেনিং দিয়ে ছাইরা দেয় যে আপনি প্রধানমন্ত্রী কিভাবে হবেন, তা তো না। অতীতে যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে ওরা কিভাবে হয়েছে? ওরা কোনো স্কুল কলেজ শিখাইছে হয়েছে? হাউস ওয়াইফ হয়েছে প্রধানমন্ত্রী আমাদের খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, এবং শেখ মুজিবুর সাহেবের কন্যা রেহানা তো না, রেহানা ইচ্ছা করলে করতে পারতো, শেখ হাসিনা, উনি হয়েছেন। উনি কিভাবে হয়েছেন? ওইখানে বসার পর রাষ্ট্রযন্ত্র চালাইবার জন্য সিস্টেম থাকে, ওই সিস্টেমই বুঝছেন টাইনা নিয়ে যায় ধীরে ধীরে। নুরুল কবির সাহেব সাক্ষাৎকার নিছে না আমাদের ডক্টর ইউনূস স্যারের? উনি তো একটা ইন্টারভিউতে বলছিলেন, নুরুল কবির সাহেব একটা ইন্টারভিউতে বলতেছিলেন, ইন্টারভিউ তো না, ওই যে জিল্লুর রহমান সাহেবের তৃতীয় মাত্রায় বোধ হয়, যে এনজিও চালানো আর দেশ চালানো এত সহজ ব্যাপার না। এই কথাটা কিন্তু উনি বলছিলেন, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, কিন্তু উনি এই কথাটা বলছিলেন। তা আমার কথা আছে, ধরেন
একজন সাংবাদিক নুরুল কবির সাহেব, আপনাকে আমি দিলাম ওইখানে, আপনি কেমনে দেশ চালাবেন? নিশ্চয় আপনি তো সিস্টেমের হেল্প নিবেন, তাই না? ঠিক উনিও ওইভাবে নিবেন। ধরেন একজন স্কুল টিচারকে, ধরেন একজন এক্স আর্মিকে যদি আপনি ওই জায়গায় দেন, উনি কিভাবে চালাবে? ওই সিস্টেমের হেল্প নিয়ে চালাবে। এইভাবেই তো হয় নাকি? এটা নিয়ে কি ধরনের কথা হয় বুঝি না। যাই হোক, ওনারে কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন, আর উনি কিন্তু সাক্ষাৎকারে কঠিন কঠিন প্রশ্ন করছেন। পুরা মনে করেন যে প্যাচে ফেলায় দিতে চাইছিল তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। একটা জায়গায় প্রশ্ন করছে, এটুক বলে মূল কথায় যাচ্ছি, যে আপনার এখানে অনেকগুলো উপদেষ্টা পাবলিকের পছন্দ না, ওরা ফেলুর, আপনি কি মনে করেন এটা? স্যারে কি উত্তর দিছে জানেন? ব্রেন ব্রেন দি ব্রেন। আমি তাদের কি ভুল ধরবো? আমি নিজেই তো ফেলুর। আমি তো ভাই এখানকার লোক না, আমি অন্য জায়গার লোক। আমি এখানে নতুন বসছি, সিস্টেমের সাথে বুঝাপড়া করে চলতে হইতেছে। আবার প্রশ্ন করছে যে এখন বিএনপি বা অন্যান্য দল নির্বাচন চাইতেছে, সংস্কার পরে নির্বাচন আগে, এরকম কথা, এটা কি মনে করেন আপনি? দেখেন উনারা তো আমার সামনে যখন আসে, আমার সামনে যখন বসে, তখন তো মনে হয় ভাই সবকিছু আমি যা বলতেছি ওরা সবই তো হ্যাঁ হ্যাঁ করে। এখন ওখানে যায় যদি না না করে আমি কি করব? সোজা সাজা উত্তর, কারণ উনি তো জানে কি কি প্রশ্ন করতে পারে। এইটুক ব্রেন তো ডক্টর ইউনূস স্যারের আছে, এটা আপনাদের বুঝতে হবে। ওনাকে একেবারে হালকা ভাবে কেউ নিয়েন না। ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকেন কি হয়, দেখতে থাকেন সামনে কি হয়। যাই হোক, কি কথা বলতে পারে মা ছেলের রাজনীতি নিয়ে, যে বার্তাটা এখান থেকে দিয়ে দিছে, এটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা। ইউনূস স্যারের অনুমতি ছাড়া তো ওয়াকার সাহেব ওইখানে যায় নাই। তার মানে বার্তাটা তো আসছে সরকারের পক্ষ থেকে, যেটা ওয়াকার সাহেব নিয়ে গেছে, তাই না? এটা আমার ব্যক্তিগত ধারণা, বারবার বলতেছি। সেই বার্তাটা মা আর ছেলের মধ্যে কি আলাপ হইতে পারে? আমার মনে হয় 3টা পয়েন্ট নিয়ে আলাপ হবে, শুধু 3টা পয়েন্ট। বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতের উপরে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, জুলাই গণহত্যা, এই 3টা সাবজেক্ট আলোচনা হবে। একটু আগে আমি বলতেছিলাম না, এত বড় গুরুত্বপূর্ণ একটা মানুষ পৃথিবীর ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে খালি আয়না বসায়া উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবে, এটা দেশের কি উপকার লাগলো? কি উপকার আসবে আমার বলেন তো? এই কাজটা তো যে কেউ করতে পারবে, যে কেউ করতে পারবে। বিশ্বাস করেন না, আমারে দিলে আমিও পারুম। হ্যাঁ, এই জায়গায় বসায় দিলে আমি পারুম তো। কারণ এই যে সবাই জিগামু এটা কি করতে হবে, এটা কি করতে হবে, যেটা ইংলিশ বুঝুম না, আমি তো ইংলিশ জানি না, বুঝুম ভাই এটা পয়লা তুমি আলাদা আমারে বুঝাও, কি বলতে চাইছে ট্রাম্প সাহেব, কি লেখছে আমারে, আমি যাই না নিয়া ওইটা ক্যামেরার সামনে বইলা দেবো। এটাই তো করুম, এভাবে দেশ চালায় নেবো। 1-1.5 বছর 2 বছরের ব্যাপার তো, কোন ব্যাপার এটা? এই কারণে ওনারা নিয়ে আসছে ফ্রান্স থেকে ডাইকা 8 তারিখে এসে যে ওনার হাতে ক্ষমতাটা দিলাম, শুধু এইটুকুর জন্য? নিশ্চয়ই না। আমি এটা বিশ্বাস করতে চাই না। আমি ওইটুকু বিশ্বাস করতে চাই যেটা উনি বলছে, যে সারা পৃথিবী আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। এটা দেখতে চাই। এই দেশকে এমন ভাবে বইরা দিয়া যাবে, 1-1.5 বছর, এত টাইম লাগে না, 1 বছর এনাফ টাইম। এমন কিছু কইরা দিয়া যাবে যে আগামী তার কোনো ফ্যাসিস্ট সরকার জন্ম না নিতে পারে এই বাংলাদেশের মাটিতে। এরকম সিস্টেম কইরা দিয়া যাইতে হবে। খালি একটা ভোট দিমু আর পাশ করায় দিমু, এটা কোনো কথা হইলো? আরেকটা দায়িত্ব আপনাদের পালন করতে হবে, আমাদেরকে ভালো ভোটার বানাইতে হবে। ভালো ভোটার, একজন ভালো ভোটারই পারে একজন ভালো এমপি চয়েস করতে, একজন ভালো প্রধানমন্ত্রী চয়েস করতে। আমরা যদি নিজেরা ভালো না হয়, ভালো মানুষ পাবো কই? আমার যদি ধান্দা থাকে যে এখন থেকে লগে ঘুরি, এখান থেকে না চাকরি বাগাইতে হইব, যেমন এই যে এইসব এলাকায় এখনই ডিশের ব্যবসা কার হাতে যাবে, তারপরে এলাকায় যে ময়লা ফেলাই না আমরা, ময়লা আবর্জনা, এই আবর্জনা কিন্তু এটা নিয়েও কিন্তু ভাগাভাগি আছে। এটা কে নিবে? এটা কিন্তু বিরাট ব্যবসা। এইসব ভাগাভাগি চলতেছে, তাই না? আমি যদি ওই ভাগাভাগির কারণে দল করি, তাহলে এই দেশের উন্নতি হবে না। হ্যাঁ, আমার টাকার প্রয়োজন আছে, সেটা সরকার ব্যবস্থা করবে তো।
তাই না? বেকারকে চাকরি দিবে না, তাহলে সরকার কি করবে, কেন আসবে, সেগুলো আলাদা সাবজেক্ট। কিন্তু দেশকে ঠিক লাইনে আনার জন্য এই তিনটা কেস বিডিআর, শাপলা চত্বর, জুলাই গণহত্যা, এই তিনটার দায়িত্ব তো নিতে হবে। কিন্তু সরকারের হাতে তো অত সময় নাই। ডক্টর ইউনূস স্যারের হাতে অত সময় আছে নাই, উনি তো মাত্র শুরু করছেন। এই যে আজকেই দেখলাম শেখ হাসিনা সহ 11 জনের গ্রেফতারি পরোয়ানা বাইর হয়েছে, আজকেই দেখলাম পত্র পত্রিকায়। আবার ভুয়া পত্রিকা হইতে পারে, জানি না সত্য কিনা মিথ্যা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো এই তিনটার মধ্যে একটা তো হাত দিয়ে দিছে। বিডিআর আর শাপলা চত্বর হাত দিতে গেলে এই নির্বাচন চলে যাবে আরো 3-4 বছর পরে। সেই সময় কি দিতে চায় কেউ? দিতে চায় না। এই বার্তাটাই বলছে যে আপনারা যদি দায়িত্ব নেন, আমি আবার বলতেছি, কিন্তু এটা আমার চিন্তা ভাবনার কথা, মানে ম্যাডামকে ওয়াকার সাহেব বলছেন যে তারেক সাহেবকে বলবেন এবং আপনিও একটু ভাইবা দেখবেন, আপনারা যদি বিডিআর এবং শাপলা চত্বরের কিলিংটার বিচারের দায়িত্ব নেন, অথবা এই জুলাই গণহত্যারও যদি বিচারের দায়িত্ব নেন, তাহলে আমরা 2025 নির্বাচন দিয়ে দেব। আর আপনারা যদি বলেন যে না, আপনারাই এই দায়িত্বটা পালন করেন, আমরা রাজনৈতিক সরকার, এই তিনটা বিচার করতে কঠিন হয়ে যাবে, আপনারা কইরা যান, তাহলে আমাদেরকে তিনটা বিচার করার জন্য 3 বছর সময় দিতে হবে। এই বার্তাটা পৌঁছাইছে, এটা আমার ধারণা। এখন তারেক জিয়া সাহেব তো কি ভাববে? তারেক জিয়া সাহেব এবং মা ছেলে মিলে একটা বুদ্ধি বাইর করবে। আচ্ছা, জুলাই গণহত্যাটার ওনারা যখন বিচার শুরু করছে, বিচার প্রক্রিয়া যদ্দূর যায় যাক, বাকি দুইটা আমরা ডিক্লেয়ার দিয়ে দিই যে হ্যাঁ, থাকে না ভাই, একটা এজেন্ডা দিতে হয় না নির্বাচনে, যে আমি নির্বাচনে এসে কি কি করুন। আওয়ামী লীগ বলছি না সবাই ঘরে ঘরে চাকরি পৌঁছায় দিবে, বলছে না 10 টাকা কেজি 12 টাকা কেজি চাল খাওয়াবে, এরকম তো লোভ দেখাইতে হয়। কিন্তু আমরা লোভ চাই না, চাল ডাইলের হিসাব কেউ দিয়েন না যে চালের দাম কমামু, ডাইলের দাম কমামু, আলুর দাম কমামু, পেঁয়াজের দাম কমামু, কাঁচা মরিচের দাম কমামু, এগুলা কইলেই না বুঝছেন আমাদের ঘৃণা আসবে, ঘৃণা। হ্যাঁ, এইটা বলতে হবে যে তোমাদের এত আয় বাড়ামু যে তোমাদের কোনো অভিযোগ থাকবে না। আয় বাড়ান, চাকরি দেন, প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেন, কিন্তু চাকরি না দিলেও চলবে, শুধু এই দুইটা বিচারের দায়িত্ব নেন। এই দুইটা বিচার মানে এই টোটাল এই তিনটা বিচার, জুলাই গণহত্যা, শাপলা চত্বর, বিডিআর, এই তিনটা বিচার যে সরকার করতে পারবে সেই সরকারই এই দেশ চালাইতে পারবে। এই তিনটা বিচার করতে যায় বুঝছেন নিজের পায়ে দাঁড়াইতে পারুন। ওই যে কোন দেশ আশেপাশের প্রতিবেশী, ওই প্রতিবেশীর প্রয়োজন হবে না, কারো বুদ্ধির প্রয়োজন হবে না, কারো সহযোগিতার প্রয়োজন হবে না, আমরা নিজেরাই নিজেদেরকে চালাইতে পারুন। সেই ক্ষমতাটা অর্জন হয়ে যাবে এই তিনটা বিচারের মধ্যে দিয়া। আর এই তিনটা বিচারের দায়িত্ব যদি এখন মনে করেন ধরে নেন, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, বিএনপি না নিতে চায়, অন্য কোন দল এসে যদি বলে আমরা তো এই দায়িত্ব নেব, কোন দল, জামাত যদি বলে, অথবা যে নতুন দল তৈরি হবে তারা যদি বলে, যে কেউ বলে, আওয়ামী লীগও বলতে পারে, অসম্ভব কিছু না, তা নতুন জেনারেশনের আওয়ামী লীগ এসে যদি বলে আমরা এই দায়িত্ব নেব, তাহলে কি দাঁড়াইলো? বিচারের মাধ্যমে কঠিন সাজা হয়ে গেল, ভবিষ্যতে ভয়ে আঁকা আমার কেউ করবে না, দেশকে ভালোবাসতে বাধ্য। আর যারা দেশকে ভালোবাসবে না তাদেরকে আমরা দেশের বাইরে পাঠায় দেবো, রপ্তানি করে দেবো। দেশই রাখুন না, দেশকে ভালোবাসতে হবে। কিন্তু এই ভালোবাসার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা মুসলমানের দেশ, মুসলিম কান্ট্রি। কেন কথাটা বললাম জানেন? ইদানিং আমি এই কথাটা বেশি বেশি বলি, এই পিছনে যুক্তিটা দিয়া শেষ করে দিতেছি। আবার ভাইবেন না কেউ যে এই ব্যাটা বুঝছেন খুব ধর্মকর্ম পালন করে, না 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 না, আমি একটা জিনিস বুঝা ফেলাইছি, মোদিজি হিন্দুবাদী রাজনীতি করে, আমি কেন মুসলিমবাদী রাজনীতি করতে পারবো না? আর এই মুসলিমবাদী রাজনীতি করলেই উপযুক্ত শিক্ষা দিতে পারবো, কারণ এই দেশের মানুষ বুঝবে এটা মুসলমানের দেশ। এটা যে মুসলমানের দেশ এটা আমাদেরকে বুঝতে দিতেছিল না। ছোটবেলার লেখাপড়ার বইগুলোর দিকে তাকান,
জানেন ওইখানে মসজিদ মুইছা অন্যের ছবি লাগানো হয়েছে, টাকার মধ্যে নিজের ছবি আনা হয়েছে, মসজিদের ছবি দেওয়া হয় নাই। বুঝা দেখেন ব্যাপারগুলা, বেশি আর ঘাটুম না, ভিডিওটা শেষ করতে হবে, আবার ওই আগের জায়গায় ফিরা যায়। আজকে দুইজনে অনেক কান্না করবে। হ্যাঁ, আমাদের এখানে রাত, ওইখানে সকাল হবে, মা ছেলে অনেক কান্না করবে, আর কান্না করলে মানুষ সুস্থ হয়ে যায়। বেগম খালেদা জিয়া সুস্থ হইয়া যদি আবার চেয়ারে বসে, এটা হবে সারা পৃথিবীর জন্য একটা আলোচনার বিষয়। আর আমরা পাবো একটা আপসহীন নেত্রী, কারণ উনি কিন্তু সত্যি সত্যি আপসহীন। নাইলে ওই যে নাজিমউদ্দিন রোডের ওই জেলখানায়, ওই জেলখানার মধ্যে কোনো কয়েদি নাই, সবাই রে পাঠায় দিছে। শেষটা ওখানে তেলা পোকা হাঁটে, ইঁদুর হাঁটে, পিঁপড়া হাঁটে, কোন জনমানব নাই। ওর মধ্যে একটা সেলের মধ্যে খালেদা জিয়াকে রাইখা দিছে। ফাতেমা নামে একজন হেল্পিং হ্যান্ড পরে দেওয়া হয়েছে, একদিন উনি পয়রা গেছে, তারপরে দেওয়া হয়েছে, কোনো চিকিৎসা নিতে দেওয়া হয় নাই। উনি 17 সালে বাংলাদেশে ব্যাক করছে তো ভাই, এমন তো না উনি ইচ্ছা করলে তো লন্ডনে থাইকা যাইতে পারতো, তারপরে যে 18 সালে পয়রা দিচ্ছে। 7 বছর পর মা ছেলের দেখা হবে, আজ অনেক কান্না করবে তারা। মা তো মাই, উনি তো তারেক জিয়া তার কোনো প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করতেছে না। ওইখানে যারা দাঁড়াইছে, যত প্রেস দাঁড়ায় থাকবে, আজকে যত মানুষ দাঁড়ায় থাকবে, সবাই একজন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য দাঁড়ায় থাকবে, আর তারেক জিয়া দাঁড়ায় থাকবে তার মার জন্য। সবাই জন্য সবাই দোয়া করবেন, ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। ম্যাডাম হাসি মুখে সন্তানকে একসঙ্গে নিয়ে আবার হযরত শাহজালাল বিমানবন্দরে আমরা দেখতে চাই। আল্লাহ হাফেজ।